একটু একা হয়ে বসুন, দরজায় ছিটকিনিটা এঁটে নিন। কিছু কথা আছে যা হয়তো আপনার মনের কোণে থাকা কোনো গোপন অনুভূতির সঙ্গে মিলে যাবে। এমন কথা যা চারিপাশের আলো ঝলমলে জীবনে চাপা পড়ে থাকে, কিন্তু রাতের নিস্তব্ধতায় মনের গভীরে ঢেউ তোলে। আমার বাড়ি নদিয়াতে। এখানকার জীবনটা বেশ শান্ত গোছানো, কিন্তু এই শান্ত জীবনের ভেতরেই যে কত রকম উথাল পাথাল লুকিয়ে থাকে তা বাইরের কেউ বুঝতেই পারে না। আমি অদিতি, বছর ৩২-এর এক সাধারণ গৃহবধূ। আমার জীবনটা চলছিল নিজের ছন্দে। স্বামী অফিসের কাজে প্রায়শই বাইরে থাকেন, আমি ঘর আর সংসার নিয়েই ব্যস্ত। একটা ছেলে আছে, স্কুলে যায়। দিনের বেশিরভাগ সময়টাই কাটত একরকম একঘেয়েমিতে। যখন প্রথম এই বাড়িটাতে বউ হয়ে এসেছিলাম, তখন থেকেই দেখেছি আমার দেবর নীলকে। তখনও কলেজে পড়ত, একদম ছেলে মানুষ বলা চলে। হাসি ঠাট্টা, পড়াশোনা আর বন্ধুদের নিয়ে ওর দিন কেটে যেত। কিন্তু সময়ের সাথে সাথে কখন যে সেই ছেলে মানুষটা পাল্টে গেল তা আমি নিজেও টের পাইনি। নীল এখন চাকরি করে। ওর অফিস শহর থেকে একটু দূরে, তাই প্রায়ই রাত করে বাড়ি ফেরে। আমার স্বামী দীপক বাইরে থাকার কারণে বাড়ির বেশিরভাগ দায়িত্বই আমার কাঁধে। বলতে গেলে আমিই বাড়ির বড় বউ, সব দেখভালের দায়িত্ব আমার। নীলের খাওয়া দাওয়া, ছোটখাটো অসুবিধার দিকে নজর রাখা সবই আমি করতাম। প্রথম দিকে এই সম্পর্কটা ছিল একদম সহজ, ভাই বোনের মতো। ওর ছোটখাটো আবদার, আমার বকুনি সবটাই স্বাভাবিক ছিল। কিন্তু ধীরে ধীরে সেই স্বাভাবিকতার মধ্যেই কিছু পরিবর্তন আসা শুরু করল। কিভাবে এলো তা বলা মুশকিল। হয়তো একাকিত্ব, হয়তো গভীর রাতের নিস্তব্ধতা, অথবা হয়তো নিশকি মনের দুর্বলতা। আমাদের বাড়িতে এক ফোঁটা গল্পের খোরাক নেই, কারণ আমরা খুবই সাধারণ জীবনযাপন করি। তাই আমার কথাগুলো শুনতে যদি ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন আরও অনেক গোপন কথা আমি আপনাদের সাথে ভাগ করে নেব। আমার শরীরের গঠন নিয়ে আমি কখনো ভাবিনি। আমার উচ্চতা মাঝারি আর বয়সের তুলনায় হয়তো একটু ছিপছিপেই রয়ে গেছি। পরনে সবসময় সাধারণ সুতির শাড়ি বা সালোয়ার কামিজ। সেদিনও আমি একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছিলাম, আঁচলটা কাঁধের ওপর আলগা করে ফেলা। সাধারণত ঘরে থাকলে আমার পোশাক থাকে একদমই সাদামাটা, কারণ নিজেকে সাজানোর বিশেষ প্রয়োজন হয় না। কিন্তু ইদানিং কেমন যেন একটা সচেতনতা জন্ম নিয়েছিল। নীল যখন ঘরে থাকত, তখন আমার চলাফেরায়, এমনকি কথা বলার ধরনেও একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতাম। আমার বুকের কাছটা হয়তো একটু বেশি খোলাই থাকত, শাড়ির আঁচলটা একটু আলগা থাকত, যা আগে কখনো হতো না। নীলও হয়তো সেটা খেয়াল করত, কারণ ওর চোখের দৃষ্টি কেমন যেন অচেনা হয়ে যেত কখনো কখনো। সেই সময়টা ছিল খুবই অদ্ভুত। দীপক প্রায় 1 মাসের জন্য অফিসের কাজে মুম্বাই গিয়েছিল। আমি আর নীল ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। ছেলেটা দিনের বেলায় স্কুলে আর রাতে ঘুমিয়ে যেত। রাতগুলো যেন আরও দীর্ঘ মনে হতো। কাজের শেষে আমি যখন ঘরে আসতাম, দেখতাম নীল হয়তো টিভির সামনে বসে আছে বা বারান্দায় ফোন ঘাঁটছে। ওর চোখ দুটো যেন সব সময় আমাকেই খুঁজত। প্রথম আমি পাত্তা দিতাম না, ভাবতাম ছেলে মানুষ। কিন্তু দিনের পর দিন সেই চোখের ভাষা কেমন যেন পাল্টে যাচ্ছিল। ওর চাহনিতে একটা অন্যরকম আকর্ষণ ছিল, যা আমাকে অস্বস্তি দিত, আবার কেমন যেন একটা ভালো লাগাও তৈরি করত। একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল, সারা বাড়ি ঘুটঘুটে অন্ধকার। ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আমি মোমবাতি খুঁজতে গিয়েছিলাম, হঠাৎ করেই সঙ্গে ধাক্কা খেলাম। অন্ধকারে ওর শরীরটা আমার খুব কাছে এসে পড়েছিল। এক পলকের জন্য ওর হাতের স্পর্শ আমার পিঠে লেগেছিল, আর আমি যেন বিদ্যুতের শক খেয়েছিলাম। সারা শরীর কেমন যেন ঝিনঝিন করে উঠেছিল। ওর হাতের স্পর্শে যে এমন অনুভূতি হতে পারে তা আমার কাছে ছিল সম্পূর্ণ নতুন। আমি দ্রুত সরে এসেছিলাম, কিন্তু সেই স্পর্শের রেশ যেন অনেকক্ষণ আমার গায়ে লেগেছিল। নীলও বোধহয় চমকে উঠেছিল, সরি বলে নিজের ঘরে চলে গিয়েছিল। কিন্তু সেই রাতটা আমার ঘুম আসেনি। বারবার মনে পড়ছিল ওর হাতের স্পর্শের কথা, ওর চোখের ভেতরের গভীর আকর্ষণ। এরপর থেকে নীল যেন আরও কাছে আসার সুযোগ খুঁজতে শুরু করল। কখনো রান্নাঘরের কাজে সাহায্য করার নাম করে পাশে এসে দাঁড়াত, কখনো রাতের খাবার টেবিলে দীর্ঘক্ষণ বসে থাকত আমার সঙ্গে কথা বলার জন্য। ওর কথার ধরন, চোখের ভাষা সবটাতেই একটা অন্যরকম ইঙ্গিত থাকত। আমি চাইলেও ওর থেকে দূরে থাকতে পারতাম না।
আমার মনের ভেতরেও কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করত। দীর্ঘদিনের একাকিত্ব, স্বামীর অনুপস্থিতি সব মিলিয়ে আমি যেন এক অন্য অদিতি হয়ে উঠছিলাম। নীল প্রায়ই বলতো, ভাবি, তুমি দীপকদার থেকে অনেক বেশি বোঝো, উনি তো কখনো আমার কথা মন দিয়ে শোনেনি না। ওর এই কথাগুলো আমার ভালো লাগতো। মনে হতো এই ছেলেটা আমাকে বোঝে, আমার গুরুত্ব দেয়। আমি ওর কাছে শুধুই বাড়ির বড় বউ নই, একজন মানুষ যার নিজস্ব অনুভূতি আছে। আমি ওকে গল্প শোনাতাম, নিজের জীবনের কথা বলতাম, আর ও মন দিয়ে শুনত। ওর চোখের দিকে তাকিয়ে কথা বলার সময় আমার হার্টবিট যেন একটু বেড়ে যেত। ওর উষ্ণ নিঃশ্বাস আমার গালে এসে লাগতো, আর আমার সারা শরীরে যেন এক শিহরণ খেলে যেত। একদিন নীল আমার ঘরে এসে বসেছিল। সেদিন খুব মন খারাপ ছিল ওর, অফিসের কোনো একটা সমস্যা নিয়ে। আমি ওকে চা করে দিয়েছিলাম, আর ওর পাশে বসে ওর কথা শুনছিলাম। ও কথা বলতে বলতে হঠাৎ করেই আমার হাতে হাত রেখেছিল। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। আমি চমকে উঠিনি, বরং কেমন যেন একটা নিশ্চুপ সম্মতি দিয়েছিলাম। ওর হাতের ওপর আমার হাতটা রেখেছিলাম। ও আমার দিকে তাকিয়েছিল, ওর চোখে ছিল গভীর আকুতি। আমি যেন হারিয়ে গিয়েছিলাম সেই গভীর চাহনিতে। মনে হচ্ছিল এই মুহূর্তে আমরা দুজন ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। এই নীরবতা, এই স্পর্শ সবটাই কেমন যেন মাদকতার মতো লাগছিল। সেই রাতের পর থেকে আমাদের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি হতে শুরু করলো। সেটা ছিল একটা গোপন অভিসার, যা শুধু আমাদের মনের ভেতরেই ঘটত। আমরা হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকতাম, কিন্তু ভেতরে ভেতরে আমরা একে অপরের জন্য ব্যাকুল হয়ে উঠতাম। আমি বুঝতে পারছিলাম আমি একটা ভুল পথে পা বাড়াচ্ছি। আমার স্বামী, আমার সংসার, আমার ছেলের মুখ সবটাই আমার চোখের সামনে ভেসে উঠত। কিন্তু নীলের আকর্ষণ, ওর ভালোবাসা, ওর মনের টান আমাকে যেন গ্রাস করে নিচ্ছিল। ওর সঙ্গ আমার একাকিত্ব ভুলিয়ে দিত, আমার মনে আনন্দ নিয়ে আসত। একদিন দুপুরে নীল হঠাৎ করে অফিস থেকে ফিরে এলো। ওর নাকি শরীর ভালো লাগছিল না। আমি তখন রান্নাঘরে কাজ করছিলাম। ও আমার পাশে এসে দাঁড়ালো, আর আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। ওর ওই ফিসফিসানি আমার সারা শরীর কাঁপিয়ে দিয়েছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম। আমার চোখে ছিল গভীর লজ্জা আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ। ও ধীরে ধীরে আমার হাতটা ধরেছিল, আর আমি প্রতিবাদ করিনি। ওর চোখের দিকে তাকিয়ে আমি যেন সব ভুলে যাচ্ছিলাম। ও আমাকে নিজের কাছে টেনে নিয়েছিল, আর আমি ওর উষ্ণ স্পর্শে নিজেকে সঁপে দিয়েছিলাম। সেই মুহূর্তটা ছিল শুধু আমাদের দুজনের, একান্ত ব্যক্তিগত, যেখানে সমাজের সব নিয়ম ভেঙে গিয়েছিল। আমাদের এই গোপন সম্পর্কটা যেন এক নিষিদ্ধ থলের মতো ছিল। আমি জানতাম এটা ভুল, এটা অন্যায়, কিন্তু তারপরও আমি নিজেকে আটকাতে পারছিলাম না। নীলের জন্য আমার মনে এক গভীর অনুভূতি তৈরি হয়েছিল, যা আমি কখনো দীপকের জন্য অনুভব করিনি। হয়তো দীপকের সঙ্গে আমার সম্পর্কটা ছিল অভ্যাসের, দায়িত্বের, কিন্তু নীলের সঙ্গে আমার সম্পর্কটা ছিল আবেগের, ভালোবাসার। ও আমাকে বোঝাতো, আমার যত্ন নিত, আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমিই ওর পৃথিবীর সব। এই অনুভূতিটা আমার কাছে ছিল একদম নতুন, একদম অচেনা। আমি যখন নীলের সঙ্গে থাকতাম, আমার মনে হতো আমি এক অন্য জগতে আছি, যেখানে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু ভালোবাসা আর নির্ভরতা। ও আমাকে ছোট ছোট উপহার দিত, আমার পছন্দের খাবার বানিয়ে দিত, এমনকি আমার চুল বেঁধে দিত মাঝে মাঝে। ওর এই ছোট ছোট যত্নগুলো আমার মনে গভীর ছাপ ফেলত। আমি ওর কাছে নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিতাম, কিন্তু কখনোই শারীরিক ঘনিষ্ঠতার সীমারেখা পার করতাম না। আমি জানতাম সেই সীমারেখা পার করা মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া। আমি শুধু ওর মানসিক আশ্রয়টুকু চাইতাম, ওর ভালোবাসা, ওর নির্ভরতা। কিন্তু এই গোপন অভিসার আমার মনে অপরাধবোধও তৈরি করত। রাতে যখন ছেলেটা ঘুমিয়ে পড়ত, আমি একা বসে ভাবতাম। দীপকের মুখটা মনে পড়ত। আমি কি ওকে ঠকাচ্ছি? আমার মন আমাকে বারবার প্রশ্ন করত। আমার এই নীরব যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারতাম না, কারণ আমি জানতাম সমাজ আমাকে কখনো ক্ষমা করবে না। এই সম্পর্কটা সমাজের চোখে ছিল গর্হিত অপরাধ। আমি নিজের ভেতরেই এই কষ্টগুলো চাপা দিয়ে রাখতাম। নীলও মাঝে মাঝে অস্থির হয়ে উঠত। ও চাইতো আমাদের সম্পর্কটা যেন আরও গভীর হয়,
কিন্তু আমি ওকে বোঝাতাম এটা সম্ভব নয়। আমি ওর ভাবি, আমার একটা সংসার আছে, একটা ছেলে আছে। আমি চাইলেও এই সম্পর্কটা প্রকাশে আনতে পারব না। ওর চোখে তখন এক গভীর হতাশা দেখতে পেতাম, যা আমাকে আরও কষ্ট দিত। আমি ওর কষ্ট সহ্য করতে পারতাম না, কিন্তু উপায়ও ছিল না। আমি শুধু ওকে বোঝাতাম আমার ভালোবাসা ওর জন্যেই, কিন্তু আমরা হয়তো কখনো একসঙ্গে হতে পারব না। এই লুকানো আকর্ষণ, এই তীব্র আবেগ আমাকে যেন প্রতিনিয়ত ভেতর থেকে পুড়িয়ে মারত। একদিকে নীলের প্রতি আমার টান, অন্যদিকে আমার পরিবারের প্রতি আমার দায়িত্ব। এই দ্বন্দ্বে আমি প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। নীল একদিন আমাকে বলেছিল, ভাবি, তুমি দীপকদাকে ছেড়ে আমার কাছে চলে এসো, আমি তোমাকে সব সুখ দেব। ওর কথা শুনে আমার বুক কেঁপে উঠেছিল। আমি ওকে বলেছিলাম, নীল, এটা সম্ভব নয়। আমার একটা সংসার আছে, একটা ছেলে আছে। আমি চাইলেও এই বাঁধন ছিঁড়তে পারব না। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার কথা শুনে নীল চুপ করে গিয়েছিল। ওর চোখে জল এসেছিল। আমি ওকে সান্ত্বনা দিতে পারিনি। আমি নিজেও খুব কাঁদছিলাম। আমি জানতাম আমাদের এই সম্পর্কটা কোনো দিন আলোর মুখ দেখবে না। আমি ওকে শুধু মানসিক সাপোর্ট দিতে পারতাম, ভালোবাসা দিতে পারতাম, কিন্তু জীবনসঙ্গী হিসেবে ওর পাশে দাঁড়াতে পারতাম না। এরপর একদিন দীপক বাড়ি ফিরে এলো। ওর ফেরার খবর পেয়ে আমার ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করছিল। আমি কেমন যেন অপরাধ বোধে ভুগছিলাম। নীলও কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। আমাদের দুজনের মধ্যে যে নীরব ভালোবাসা ছিল, তা যেন দীপকের উপস্থিতিতে আরও বেশি গোপন হয়ে গিয়েছিল। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিলাম, কিন্তু মনের ভেতরে সেই গোপন অভিশাপটা যেন চিরদিনের জন্য রয়ে গিয়েছিল। দীপক যখন আমার সঙ্গে কথা বলতো, আমার ভালো লাগতো না। আমার মনে হতো আমি যেন ওকে ঠকাচ্ছি। কিন্তু নীল যখন আমার দিকে তাকাতো, আমার মনটা যেন শান্তি পেত। এই দ্বন্দ্বে আমি প্রতিনিয়ত ভুগছিলাম। আমি চাইতাম এই কষ্ট থেকে মুক্তি পেতে, কিন্তু মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না। আমি শুধু নীরবে চোখের জল ফেলতাম আর নিজের মনের সাথে বোঝাপড়া করতাম। আজও আমি সেই পুরনো অদিতি। আমার স্বামী দীপক, আমার ছেলে, আমার সংসার সবটাই আছে, কিন্তু আমার মনের গভীরে নীলের জন্য একটা বিশেষ স্থান রয়ে গেছে। আমি জানি এই ভালোবাসাটা কখনো প্রকাশ পাবে না, কখনো পরিণতি পাবে না, কিন্তু আমি ওকে ভুলতে পারিনি, হয়তো কোনোদিন পারবও না। এই গোপন ভালোবাসা আমাকে প্রতিনিয়ত পোড়াচ্ছে, কিন্তু একই সাথে আমাকে বেঁচে থাকার কারণও দিচ্ছে। হয়তো জীবনে কিছু কিছু সম্পর্ক এমনই হয়, যা সমাজের চোখে ভুল, কিন্তু মনের কাছে সত্য। এই সত্যকে মেনে নিয়েই আমাকে বাকি জীবনটা বাঁচতে হবে। আমি এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। নীলের থেকে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। ওর সাথে খুব বেশি কথা বলি না, ওর কাছাকাছিও যাই না। আমি জানি এই দূরত্বটা আমার জন্যই ভালো, কারণ আমি চাই না আমার জীবনটা আরও বেশি জটিল হোক। আমি চাই আমার ছেলেটা যেন একটা সুস্থ পরিবেশে বেড়ে ওঠে, কিন্তু আমার মনে যে যন্ত্রণা আছে তা আমি কাউকে বোঝাতে পারবো না। এটা আমার একান্ত ব্যক্তিগত কষ্ট, যা আমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় আমি জীবনে একটা ভুল করেছি। মানুষের জীবনে এমন অনেক জটিলতা আসে, যা তাকে মানসিকভাবে খুব দুর্বল করে দেয়। সেই দুর্বলতার সুযোগ নিয়েই ভুল পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা থাকে। আমার জীবনেও ঠিক তাই হয়েছিল। আমি হয়তো একাকিত্বের শিকার হয়েছিলাম, আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই আমার দেবর আমার মনের গভীরে প্রবেশ করেছিল। আমি ওকে দোষ দিই না, কারণ ভালোবাসার কোনো নিয়ম নেই, কোনো কারণ নেই। কিন্তু আমি জানি আমার দায়িত্বটা অনেক বড়। আমার পরিবার, আমার স্বামীর প্রতি আমার দায়বদ্ধতা আমাকে কখনো ভুলতে দেবে না যে আমি একজন স্ত্রী, একজন মা। এই গল্পটা বলার একটাই কারণ, যাতে আপনারা বুঝতে পারেন জীবনের পথ কতটা জটিল হতে পারে। আমরা সবাই রক্ত মাংসের মানুষ, আমাদের দুর্বলতা আছে, আবেগ আছে, কিন্তু সেই দুর্বলতাকে কিভাবে সামলাতে হয় তা বোঝাটা খুব জরুরি। আমার জীবনে যা হয়েছে তা হয়তো অনেকের জীবনেই হয়, কিন্তু এই ধরনের সম্পর্কগুলো সমাজের চোখে খারাপ। তাই আমাদের নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, যাতে আমরা কোনো ভুল পথে না যাই। জীবনটা একবারই আসে, তাই এটিকে সুন্দরভাবে বাঁচা উচিত, কোনো অপরাধ বোধ নিয়ে নয়।
আমি জানি এই গল্পটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, অনেকে হয়তো আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমি আমার সত্যিটা বললাম। আমার মতো যারা এমন পরিস্থিতিতে আছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, নিজেকে ভালো করে বুঝুন, আপনার দায়িত্বগুলো মনে রাখুন, কারণ একটা ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনকে নষ্ট করে দিতে পারে। সবসময় নিজের বিবেকের কথা শুনুন। জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি।